নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুম 2024-এ আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর সন্দীপ রায়, সহশিক্ষক, হিন্দু স্কুল। আজকের আলোচনায় তোমাদের সঙ্গে আছি। আলোচনার বিষয়বস্তু দশম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ের পরিবেশ, সম্পদ এবং সংরক্ষণ, তার দ্বিতীয় পর্ব পরিবেশ দূষণ এবং সংশ্লিষ্ট বিষয়সমূহ। এসো সরাসরি আমরা স্লাইডে চলে যাই। পরিবেশ দূষণ একটি বহু চর্চিত এবং বহু আলোচিত বিষয়। পরিবেশের ভৌত, রাসায়নিক এবং জৈবিক ধর্মের অনভিপ্রেত পরিবর্তন, অর্থাৎ যে পরিবর্তন আমরা চাই না, সেই পরিবর্তন হওয়ার ফলে কি হয়? উদ্ভিদ প্রাণীর জীবন, তাদের জীবন প্রণালী এবং শিল্প স্থাপত্যের উপর বিরূপ প্রভাব পড়ে। এই ঘটনাটিকে একসঙ্গে বলা হয় এনভায়রনমেন্টাল পলিউশন বা পরিবেশ দূষণ। অর্থাৎ পরিবেশ দূষণে দুটি পরিবর্তন ঘটে, একটি পরিবেশের ভৌত রাসায়নিক উপাদানের পরিবর্তন এবং জীবের বিভিন্ন গঠনগত কার্যগত পরিবর্তন। পরিবেশ দূষণ চার ধরনের হতে পারে: বায়ু দূষণ বা এয়ার পলিউশন, জল দূষণ ওয়াটার পলিউশন, মাটি দূষণ বা ল্যান্ড পলিউশন এবং শব্দ দূষণ বা সাউন্ড পলিউশন। একে আমরা নয়েজ পলিউশনও বলতে পারি। প্রথম যে দূষণ নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে বায়ু দূষণ। বায়ু দূষণ কী কারণে হয়? প্রধানত মানুষের শিল্পজাত কার্যাবলী এবং কিছু গৃহজ কার্যাবলী, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ডোমেস্টিক অ্যাক্টিভিটি। এছাড়া কি হয়? জীবাশ্ম জ্বালানির বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে এবং শিল্পের কাজে, পরিবহনের কাজে, খনন কার্যে, নির্মাণ কার্যে এবং পাথর খাদানের কাজে ব্যবহারের ফলে এই পরিবেশ দূষণ তথা বায়ু দূষণ ঘটতে পারে। তাহলে বায়ু দূষণকে আমরা যখন সংজ্ঞায়িত করব, আমরা কি বলতে পারি? এয়ার পলিউশন মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য প্রেজেন্স অফ এনি সলিড, লিকুইড অর গ্যাসিয়াস সাবস্ট্যান্স ইনক্লুডিং নয়েজ অ্যান্ড রেডিওঅ্যাক্টিভ রেডিয়েশন ইন দ্য অ্যাটমসফিয়ার। অর্থাৎ বায়ু দূষণ হতে গেলে দূষক পদার্থ রূপে বায়ুতে কঠিন, তরল বা যে কোনো গ্যাসীয় পদার্থের উপস্থিতি থাকতে পারে এবং বায়ুতে যদি শব্দের আধিক্য এবং তেজস্ক্রিয় পদার্থেরও আধিক্য ঘটে, তবেও বায়ু দূষণ হতে পারে। বায়ু দূষণ কখন বলবো? যখন এই সমস্ত পদার্থের ঘনত্ব এমন মাত্রায় পৌঁছবে যা মানব স্বাস্থ্যের উপর সরাসরি অর্থাৎ প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে প্রভাব ফেলবে। শুধুই কি মানুষ নয়, মানুষ ছাড়া অন্যান্য যে কোনো ধরনের জীব, উদ্ভিদ, অণুজীব, তাদের বিভিন্ন জৈবিক আচার আচরণ বা বৈশিষ্ট্যের উপরও যদি প্রভাব পড়ে, তবেও বায়ু দূষণ আমরা তাকে বলতে পারব। বায়ু দূষক প্রধানত দু ধরনের। একটি হচ্ছে ভাসমান কণা, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার বা এসপিএম, এবং বিভিন্ন গ্যাসীয় দূষক যারা প্রধানত গ্রিনহাউস গ্যাস। আমরা ভাসমান কণা জাতীয় যে দূষকের কথা আমরা বললাম, পার্টিকুলেট ম্যাটার সাসপেন্ডেড ইন এয়ার, মূলত হচ্ছে ডাস্ট বা ধূলিকণা এবং সুট, যারা বিভিন্ন শিল্পক্ষেত্রে চিমনি থেকে নির্গত হয়। এদের আকার হলো 0.001 থেকে 500 মাইক্রোমিটার। 10 মাইক্রোমিটারের কম হলে তারা বাতাসে ভেসে বেড়ায় এবং খুব সহজেই বায়ুপ্রবাহের সঙ্গে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। আর 10 মাইক্রোমিটারের থেকে যারা আকারে বড়, তারা ক্রমশ থিতিয়ে পড়ে। 0.02 মাইক্রোমিটারের থেকে ছোট যারা, তারা বাতাসে থেকে যায়, এদের পারসিস্টেন্ট অ্যারোসল বলা হয়। এই এসপিএমের প্রধান উৎস হলো গাড়ি ঘোড়া, ভেহিকলস, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, পাওয়ার প্ল্যান্টস, বিভিন্ন নির্মাণ কার্য, কনস্ট্রাকশন, তৈল শোধনাগার, অয়েল রিফাইনারি, রেলওয়ে ইয়ার্ড,
বাজার, মার্কেট প্লেস এবং বিভিন্ন ধরনের শিল্প বা ইন্ডাস্ট্রিজ। আমরা এখানে দেখিয়েছি যে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার প্রধানত 5 ভাগে ভাগ করা যেতে পারে: ডাস্ট, ফিউম, মিস্ট, স্মোক এবং অ্যারোসল। অ্যাটমসফেরিক পার্টিকুলেট ম্যাটার সেটি প্রধানত নানান আকারের হয়। আমরা সেই আকারের কথা একটু আগে আমরা আলোচনা করেছি। এটি প্রধানত শীতকালীন একটি সমস্যা, যখন এরা ঘনীভূত হয়ে আমাদের শ্বাসতন্ত্রে প্রবেশ করলে নানা ধরনের সমস্যা আসতে পারে। পার্টিকুলেট ম্যাটারকে প্রধানত দুটি গ্রুপে ভাগ করা যায়, যেগুলো শ্বাসতন্ত্রের মাধ্যমে প্রবেশ করে, ইনহেলেবল কোর্স পার্টিকলস, আরেকটি হচ্ছে ইনহেলেবল ফাইন পার্টিকলস, যাদের আয়তন 2.5 মাইক্রোমিটার থেকে 10 মাইক্রোমিটারের মধ্যে। আমরা তাদের বলবো কোর্স পার্টিকলস, এবং যাদের আকার 2.5 মিটার পর্যন্ত হয় তাদের বলবো ফাইন পার্টিকলস। এই ধরনের পদার্থ যারা আমাদের শ্বাসতন্ত্রে প্রবেশ করে বিভিন্ন শিল্পক্ষেত্র থেকে বা বিভিন্ন উৎস থেকে, যেমন বনে লাগা আগুন হতে পারে, এবং তারা যখন আমাদের শরীরে প্রবেশ করে তখন নানা ধরনের প্রভাব দেখা যায়। যেমন কি হতে পারে? গ্যাসিয়াস কন্টামিনেন্টস হতে পারে, শুট হতে পারে, টোবাকো স্মোক হতে পারে, স্মগ হতে পারে, অয়েল স্মোক হতে পারে, ফ্লাই অ্যাশ হতে পারে, কমন ডাস্ট হতে পারে, সেটলিং ডাস্ট, হেভি ডাস্ট, সাসপেন্ডেড অ্যাটমসফেরিক ডাস্ট, ভাইরাস, ক্যাট অ্যালার্জেন্টস, ব্যাকটেরিয়া, হাউস ডাস্ট অ্যান্ড অ্যালার্জেন্টস, মোল্ড স্পোর এবং পরাগরেণু। তোমরা দেখো, এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি যে এই বিভিন্ন ধরনের যে এসপিএম রয়েছে তাদের আকার এবং প্রকারভেদ কত ধরনের হতে পারে। এরা যে বিভিন্ন উৎস থেকে নির্গত হয়, তারা স্থির উৎস হতে পারে অথবা চলমান উৎস হতে পারে, তারা প্রাথমিক কার্যের ফলে নির্গত হতে পারে অথবা গৌণ কার্যের ফলে নির্গত হতে পারে, অর্থাৎ প্রাইমারি এমিশন হতে পারে, সেকেন্ডারি এমিশন হতে পারে। প্রথমে যে অবস্থায় নির্গত হলো, পরবর্তীকালে অন্য পদার্থের সঙ্গে বিক্রিয়া করে তারা গৌণ সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার তৈরি করতে পারে। মানুষ এবং প্রাকৃতিক নানা কার্যের ফলে এই প্রাইমারি পার্টিকুলেট ম্যাটার তৈরি হয়। প্রধানত মানুষের যে সমস্ত কার্যাবলীর ফলে এরা নির্গত হয় সেগুলো হচ্ছে এগ্রিকালচারাল অপারেশন, ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, কাঠের দহন বা কম্বাসন অফ উড এবং ফসিল ফুয়েলের কম্বাসন, কনস্ট্রাকশন এবং অন্যান্য অ্যাক্টিভিটি, ডেমোলিশন অ্যাক্টিভিটি অর্থাৎ কোনো বড় বাড়ি ভেঙে ফেলা, কিংবা এন্ট্রেইনমেন্ট অফ রোড ডাস্ট ইনটু দি এয়ার। এই ধরনের কার্যাবলী ন্যাচারাল, নন অ্যানথ্রোপোজেনিক অর বায়োজেনিক সোর্সেস তারা কি করে? এই ওভারঅল পিএম প্রবলেমকে, পার্টিকুলেট ম্যাটার সমস্যাকে আরও ঘনীভূত করে। তাহলে এই ধরনের কার্যাবলীর ফলে কি হচ্ছে? উইন্ডবোর্ন ডাস্ট বা বায়ুবাহিত ধূলিকণা তৈরি হয়। ওয়াইল্ড ফায়ারের ফলেও এই ধরনের পদার্থ তৈরি হতে পারে। গৌণ পার্টিকুলেট ম্যাটার যেগুলো, সেগুলো কি হয়? সেগুলো বাতাসের মধ্যে আসে বিভিন্ন প্রাথমিক দূষকের মধ্যে বিক্রিয়ার ফলে। এই সেকেন্ডারি পলিউট্যান্টের মধ্যে রয়েছে সালফার ঘটিত বিভিন্ন যৌগ SOX, নাইট্রোজেন ঘটিত বিভিন্ন যৌগ NOx এবং ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড বা VOC এবং অ্যামোনিয়া। আমরা আবার জানার চেষ্টা করি যে কি কি ধরনের কার্যের ফলে এই ভাসমান দূষক উৎপন্ন হয়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার যে প্রাকৃতিক কারণ, 1 হতে পারে ভলক্যানো, 2 হচ্ছে ডাস্ট স্টর্ম, 3 হচ্ছে ফরেস্ট এবং গ্রাসল্যান্ড ফায়ার, 4র্থ হতে পারে লিভিং ভেজিটেশন, 5ম হতে পারে সি স্প্রে এবং 6ষ্ঠ হতে পারে টর্নেডো এবং হারিকেন বা সামুদ্রিক নানা ঝড়।
এছাড়াও হতে পারে কোল কম্বারশন, অয়েল কম্বারশন, উড কম্বারশন এবং অন্যান্য ধরনের কার্য, যেমন রোড ডাস্ট হতে পারে, ডেমোলিশন হতে পারে, পাওয়ার প্ল্যান্টস হতে পারে, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এবং এগ্রিকালচারাল অপারেশন হতে পারে। অর্থাৎ মানুষের আজকের দিনের জীবনযাত্রার সঙ্গে যে কোনো ধরনের কাজ যা কোনো শক্ত জিনিসকে ভেঙে ফেলে গুঁড়ো গুঁড়ো পদার্থ তৈরি হয়, তা যখন বাতাসে মেশে এবং দীর্ঘ সময় থাকে তখন এই এসপিএম তৈরি হয়। আমরা এরপর আসার চেষ্টা করি অন্যান্য উৎসে, যেমন পশুপালন ক্ষেত্র থেকে, লাইভস্টক ইন্ডাস্ট্রি থেকেও প্রচুর পরিমাণে পার্টিকুলেট ম্যাটার তৈরি হয়ে বাতাসে মিশতে পারে। আমরা যখন বন উজাড় করে কেটে ফেলি, অর্থাৎ ডিফরেস্টেশন হয়, তখনও এই এসপিএম এর উৎস তৈরি হয়। আমরা যদি অ্যান্টি পলিউশন টেকনোলজি অর্থাৎ দূষক প্রতিরোধ যে প্রযুক্তি সেটি যদি দুর্বল হয় তবেও কিন্তু এই ভাসমান দূষকের পরিমাণ বাড়তে থাকে। আরেকটি হলো মানুষের অভ্যাস, অর্থাৎ সুঅভ্যাস নয় কুঅভ্যাস, সেটি হচ্ছে টোবাকো স্মোকিং বা তামাক সেবন। সেই ধূমপানের ফলেও কিন্তু লক্ষ লক্ষ এই ভাসমান দূষক পরিবেশে মিশে যেতে পারে। এখন এই জাতীয় দূষক যদি বাতাসে মিশতে থাকে তাহলে তার প্রভাব কি হতে পারে? এর প্রভাবে প্রধানত যে সমস্যা তিনটি দেখা যায় সেই সমস্যাগুলি হলো অ্যাজমা, লাং ক্যান্সার, কার্ডিওভাস্কুলার ডিজিজ অর্থাৎ হৃদযন্ত্রের সমস্যা, আমাদের প্রিম্যাচিওর বার্থ বা প্রিম্যাচিওর বিভিন্ন ডেফিসিয়েন্সি, বার্থ ডিফেক্ট, প্রিম্যাচিওর ডেথ, এরকম নানা সমস্যা হতে পারে। এছাড়া কি হতে পারে? তেজস্ক্রিয় পদার্থ থেকে বিকিরণ আমাদের শরীরে প্রবেশ করতে পারে, রেডিয়েশন এক্সপোজার হতে পারে, অ্যাথেরোস্ক্লেরোসিস হতে পারে এবং এর থেকে প্রচুর মানুষের মৃত্যু ঘটে প্রতি বছর সারা পৃথিবীতে। প্রায় 1 থেকে 5 মিলিয়ন পর্যন্ত মানুষ এই ভাসমান বায়ু দূষকজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। এরপর আমরা যে দ্বিতীয় দূষকের কথা আমরা জানব কণাজাতীয় দূষক ছাড়া, সেটি হচ্ছে গ্যাসীয় দূষক। এই গ্যাসীয় দূষকদের প্রধানত বলা হয় গ্রিনহাউস গ্যাস। আমাদের প্রধান যে গ্রিনহাউস গ্যাস সেটি হলো কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, এছাড়া ক্লোরোফ্লুরোকার্বন। এছাড়াও আরও দুটি গ্রিনহাউস গ্যাস রয়েছে, সেটি হলো জলীয় বাষ্প এবং ওজোন। অর্থাৎ 6টি গ্রিনহাউস গ্যাসের কথা তোমরা মাথায় রাখবে। প্রথম কার্বন ডাইঅক্সাইড, দ্বিতীয় মিথেন, তৃতীয় নাইট্রাস অক্সাইড, চতুর্থ ক্লোরোফ্লুরোকার্বন। এই ক্লোরোফ্লুরোকার্বন আবার 4 ধরনের হতে পারে: হাইড্রোফ্লুরোকার্বনস, পারফ্লুরোকার্বনস, সালফার হেক্সাফ্লোরাইড এবং নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড। এছাড়া অপর দুটি গ্রিনহাউস গ্যাস যেগুলো আমরা খুব একটা পরিচিত নই, কিন্তু তারাও কিন্তু পরিবেশের তাপমাত্রা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। সেই দুটি হলো জলীয় বাষ্প এবং ওজোন। এই গ্রিনহাউস গ্যাসের উৎস কি? থার্মাল পাওয়ার স্টেশন, যেখানে জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে প্রচুর কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়, বিভিন্ন কলকারখানা এবং চিমনি যেখান থেকে বর্জ্য পদার্থ বেরোয়, গাড়ি অর্থাৎ অটোমোবাইলস এবং বন কেটে ফেলা ডিফরেস্টেশন এবং জীবাশ্ম জ্বালানির অতি দহন বা বার্নিং অফ ফসিল ফুয়েলস। এই গ্রিনহাউস গ্যাস যদি ক্রমাগত বাতাসে যুক্ত হয় তাহলে নানা পরিবর্তন ঘটে। প্রথম পরিবর্তন যেটি, সেটি হচ্ছে বিশ্বের তাপমাত্রা বেড়ে যাওয়া, গ্লোবাল ওয়ার্মিং এবং জলবায়ুর পরিবর্তন বা ক্লাইমেটিক চেঞ্জ। এর ফলে কি হয়? সমুদ্রের জলের মাত্রা বাড়ে, রাইজ অফ সি লেভেল, মানুষের স্বাস্থ্যহানি ঘটে, ওয়ার্সেনিং হেলথ এফেক্টস, জলচক্র বিপর্যস্ত হয়, ডিসরাপশন অফ দি ওয়াটার সাইকেল। বন এবং প্রাকৃতিক যে স্থানগুলো তাদের চরিত্রের পরিবর্তন ঘটে, চেঞ্জিং ফরেস্ট অ্যান্ড ন্যাচারাল এরিয়াজ। কৃষিকাজ এবং খাদ্য সরবরাহ ব্যবস্থা বিপদের সম্মুখীন হয়, চ্যালেঞ্জেস টু এগ্রিকালচার অ্যান্ড ফুড সাপ্লাই। ওজোন স্তরে প্রভাব পড়ে, এফেক্ট অন দ্য ওজোন লেয়ার, এবং সমুদ্রের পরিবেশ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়, এফেক্ট অন ওশানিক ক্লাইমেট।
এর ফলে আমরা পৃথিবীব্যাপী নানা ঘটনা আমরা দেখতে পাচ্ছি। সেই ঘটনাগুলো কিন্তু জীবনের স্থায়িত্ব অর্থাৎ টেকসইতার উপর প্রভাব ফেলছে। সাস্টেনেবিলিটি অফ লাইফ ইজ ডিসরাপ্টেড ডিউ টু দিস চেঞ্জেস। কি যদি মেরু অঞ্চলের বরফ এবং হিমবাহের বরফ গলে যায় ডিউ টু থার্মাল এক্সপেনশন অফ ওয়াটার, তাহলে কি হতে পারে, একটা সময় মিষ্টি জলের পরিমাণ নদীতে বা জলস্রোতগুলোতে বাড়তে থাকলেও এক সময় সেই জল যখন সমুদ্রে গিয়ে মিশবে তখন পেছনের দিকের অঞ্চলগুলোতে খরা এবং বন্যার সম্ভাবনা দেখা দিতে পারে। সমুদ্রের জলের তাপমাত্রা যদি পরিবর্তন হয়, টেরিবল স্টর্মস আমরা প্রত্যক্ষ করতে পারি। আমাদের গ্রীষ্মকাল অনেক দীর্ঘায়িত হতে পারে, তাপপ্রবাহ হতে পারে, মেনি মোর হট ডেজ, এবং ম্যালেরিয়া এবং ডেঙ্গুর মতো বাহকবাহিত রোগ বা ভেক্টর বোর্ন ডিজিজের প্রাদুর্ভাব বেড়ে যেতে পারে। তাহলে সামগ্রিক প্রভাব গিয়ে পড়ছে আমাদের চারিদিকে যে থাকার জায়গা, যে সুস্থিত তন্ত্র ইকোসিস্টেম তার উপর, এবং এই ইকোসিস্টেমের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু খাদ্য উৎপাদন ব্যবস্থা, ক্রপ প্রোডাকশন সিস্টেম সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে উন্নয়নশীল এবং গরিব যে বিশ্ব, এশিয়া, আফ্রিকা, সাউথ এবং সেন্ট্রাল আমেরিকার বিস্তীর্ণ অংশের মানুষ আগামী দিনে এর প্রভাবে প্রভাবান্বিত হয়ে কিন্তু পৃথিবী থেকে তারা বিলুপ্ত হয়ে যেতে পারে এই খাদ্য সংকটের জন্য। খাদ্য সংকটের সঙ্গে তাহলে গ্রিনহাউস গ্যাস তথা গ্লোবাল ওয়ার্মিংয়ের সম্পর্ক রয়েছে, আর গ্রিনহাউস গ্যাসের সঙ্গে সম্পর্ক রয়েছে বায়ু দূষণের। তাহলে বায়ু দূষণের সঙ্গে সম্পর্কিত দুটি কারণের কথা আমরা জানলাম। এক নম্বর সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, যার থেকে আমাদের শ্বাসতন্ত্রে বিভিন্ন প্রভাব পড়ে, আর দ্বিতীয় গ্রিনহাউস গ্যাস, যার প্রভাবে বিশ্ব উষ্ণায়ন এবং তজ্জনিত খাদ্য সংকটের ঘটনা ঘটতে পারে। এটি তোমরা ভীষণভাবে মনে রাখার চেষ্টা করবে। আবার আমরা আরেকবার সামারাইজ করার চেষ্টা করি। তাহলে বায়ু দূষণের প্রধান দুটো কারণ হচ্ছে গ্রিনহাউস গ্যাস। গ্যাসগুলোর নাম আরেকবার তোমরা মনে করার চেষ্টা করো: কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন, ওজোন এবং জলীয় বাষ্প। দুই হচ্ছে ভাসমান কণা জাতীয় দূষক বা সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। এরা সূক্ষ্ম, কঠিন, তরল বা গ্যাসীয় হতে পারে, ধূলিকণা, ফিউম, মিস্ট, ধোঁয়া। এই গ্রিনহাউস গ্যাসগুলোর উৎস কি? জীবাশ্ম জ্বালানির দহন, যানবাহনের ধোঁয়া, এয়ার কন্ডিশনার ও রেফ্রিজারেটর, অ্যাসিড, সার এবং প্লাস্টিক কারখানা, জৈব আবর্জনার পচন। এখন জৈব আবর্জনার পচন থেকে যে গ্রিনহাউস গ্যাসটি উৎপন্ন হয় সেটি হলো মিথেন। এয়ার কন্ডিশনার এবং রেফ্রিজারেটর থেকে যেটি হয় সেটি হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন। জীবাশ্ম জ্বালানির দহন ও যানবাহনের ধোঁয়া থেকে হয় কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রাস অক্সাইড। বায়োগ্যাস প্ল্যান্ট থেকে হয় মিথেন। রাসায়নিক সার থেকে হয় নাইট্রাস অক্সাইড, এবং বিস্ফোরক দাবানল ও ভলক্যানো থেকে হতে পারে নাইট্রাস অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড। কোন উৎস থেকে কোন ধরনের গ্রিনহাউস গ্যাস উৎপন্ন হয় এটি জেনে রাখা তোমাদের জন্য অত্যন্ত দরকারি। ভাসমান কণা জাতীয় দূষকের উৎস কি? রাস্তাঘাটের ধুলো, যানবাহনের ধোঁয়া, খনিতে খনন কার্য, কাঠচেরাই কল, সিমেন্ট কারখানা, যে কোনো ধরনের নির্মাণ কার্য, ফুলের পরাগরেণু বা ছত্রাকের রেণু। গ্রিনহাউস গ্যাসের ফলে কি ঘটনা হয় আমরা আরেকবার মনে করার চেষ্টা করি। বিশ্ব উষ্ণায়ন এবং ফলস্বরূপ মেরুদেশীয় বরফের অস্বাভাবিক গলন, হিমবাহের গলন, সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি, দ্বীপভূমির নিমজ্জন, মিষ্টি জলের অভাব, মরুকরণ বা ডেজার্টিফিকেশন, বাহক নির্ভর মহামারীর প্রকোপ বৃদ্ধি, ডেঙ্গু, ম্যালেরিয়া, তাপীয় স্ট্রেস বৃদ্ধি, সামুদ্রিক ঝড় প্রকোপ বৃদ্ধি, জীববৈচিত্র্যের বিলুপ্তি, পরাগ মিলনের সমস্যা এবং কৃষি উৎপাদন হ্রাস। আর ভাসমান কণা জাতীয় দূষকের ফলে কি ঘটনা ঘটে? শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগ যেমন ব্রঙ্কাইটিস, অ্যাজমা, যক্ষ্মা, নিউমোনিয়া, এমফাইসেমা, ফুসফুসের ক্যান্সার বা সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। আমরা এরপরে দ্বিতীয় দূষণে আসব। দূষণটি হলো
আরেকটি উৎস দূষণ, এটির নাম জল দূষণ। জল দূষণের প্রধানত দুটি কারণ। কৃষিক্ষেত্রের বর্জ্য, এই বর্জ্যে থাকা ফসফেট এবং নাইট্রেট সার বৃষ্টি ও বন্যার জলের সঙ্গে বাহিত হয়ে সংলগ্ন জলাশয়গুলোতে দূষণ সৃষ্টি করে, এবং মানুষের মলমূত্র কিংবা ডোমেস্টিক ওয়েস্ট যদি ক্রমাগত জলাশয়গুলোতে মিশতে থাকে, তাহলে সংক্রামিত জীবাণুর সংখ্যা সেখানে বেড়ে গিয়ে জল দূষণ ঘটাতে পারে। এই জল দূষণের প্রধান দুটি ফলাফল কি? কৃষিক্ষেত্রের বর্জ্য, যাতে ফসফেটের পরিমাণ বেশি, তা যদি জলের উৎসগুলোতে মেশে, তাহলে যে ঘটনাটি হয় সেটি হলো ইউট্রফিকেশন। আর জীবাণুর সংখ্যা যদি জলে বেড়ে যায়, তাহলে টাইফয়েড, কলেরা, পোলিও, হেপাটাইটিস এ, নানা ধরনের জলবাহিত রোগের প্রকোপ বেড়ে যেতে পারে। এখন যে ঘটনাটি নিয়ে আমরা সবথেকে বেশি ভাবিত সেটি হচ্ছে ইউট্রফিকেশন। আমরা প্রথম জানার চেষ্টা করি ইউট্রফিকেশন কি। ইউট্রফিকেশন হলো একটি পদ্ধতি যাতে এক্সেসিভ গ্রোথ অফ সিম্পল প্ল্যান্ট লাইফ, মানে সিম্পল প্ল্যান্ট লাইফ হচ্ছে শৈবাল বা অ্যালগি, যাদের সংখ্যা খুব বেড়ে যায়, ফসফেট জাতীয় সার বা নাইট্রেট জাতীয় সার যদি জলে প্রচুর পরিমাণে মেশে, তাহলে কি ঘটনা ঘটে? নাইট্রেট বা ফসফেট যদি শৈবালের শরীরে প্রবেশ করে, তাহলে এটিপির সংখ্যা বেড়ে যায় এবং ডিএনএ আরএনএ সংশ্লেষ হার বেড়ে যায়। ফলে খুব অল্প সময়ের মধ্যে তাদের প্রজনন হার বেড়ে গিয়ে এত বেশি সংখ্যায় তারা উৎপন্ন হয় যে জলের রং কি হয়ে যেতে পারে? সবুজ হয়ে যেতে পারে। অর্থাৎ ইউট্রফিকেশনের অন্যতম প্রধান কারণ হচ্ছে প্রেজেন্স অফ এক্সেসিভ নিউট্রিয়েন্টস লাইক নাইট্রোজেন অ্যান্ড ফসফরাস ইন এ ওয়াটার বডি। জলে অত্যধিক পরিমাণে পরিপোষকের উপস্থিতি, অর্থাৎ নাইট্রোজেন কিংবা ফসফরাস। মানুষের কার্যাবলীর ফলে অ্যানথ্রোপোজেনিক ইউট্রফিকেশনও হতে পারে, আবার প্রাকৃতিক ইউট্রফিকেশনও হতে পারে। অ্যালগির সংখ্যা বেড়ে যাওয়ার ঘটনাকে বলা হয় অ্যালগাল ব্লুম। এই অ্যালগাল ব্লুম যদি হয়, তাহলে জলে যে অন্যান্য উদ্ভিদ জীবন আছে তাদের বৃদ্ধি ব্যাহত হয়। অ্যালগাল ব্লুম হলে আরেকটি যে ঘটনা হয় সেটা হচ্ছে জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কমতে শুরু করে এবং একসময় অত্যন্ত কমে গিয়ে জলজ জীবনকে বিপদের মুখে ঠেলে দেয়। তাহলে ইউট্রফিকেশনের ঘটনাকে আমরা 4টি ধাপের মাধ্যমে বর্ণনা করতে পারি। তাহলে প্রথম ধাপ হচ্ছে জলে কৃষিক্ষেত্র থেকে বর্জ্যের মাধ্যমে অতিরিক্ত পরিপোষক বা এক্সেস নিউট্রিয়েন্ট এসে মেশা। এক্সেস নিউট্রিয়েন্ট যদি জলে মেশে, তাহলে শৈবালের সংখ্যা বেড়ে যায়, অ্যালগাল ব্লুম হয়। অ্যালগাল ব্লুম যদি হয়, তাহলে তারা শ্বসন কার্যের জন্য জলে দ্রবীভূত অক্সিজেন টেনে নেয়, ফলে অক্সিজেন ডিপ্লিশন হয় বা অক্সিজেনের ঘাটতি বা হ্রাস ঘটে, এবং অক্সিজেনের ঘাটতি হলে জলজ জীবন আর ওই জলে বেঁচে থাকতে পারে না। ফলে ওই জলাশয়ে একটি মৃত্যু উপত্যকা বা মৃত্যু অঞ্চল বা ডেড জোন তৈরি হয়। অর্থাৎ ইউট্রফিকেশনের 4টি ধাপ হলো এক্সেস নিউট্রিয়েন্টস, অ্যালগাল ব্লুম, অক্সিজেন ডিপ্লিশন অ্যান্ড ফরমেশন অফ ডেড জোনস। তাহলে ইউট্রফিকেশনের ফলে কি কি ঘটনা হতে পারে? ইউট্রফিকেশনের ফলে প্রথম যে ঘটনাটি হয় সেটা হচ্ছে জলের বিষাক্ততা বেড়ে যায়, ইনক্রিজ ইন ওয়াটার টক্সিসিটি। জলের বিষাক্ততা যদি বাড়ে, তাহলে সেখানে যে জীবগুলো থাকতে অভ্যস্ত তাদের সংখ্যা কমতে শুরু করে, ডিক্রিজ ইন বায়োডাইভার্সিটি। আবার এই পরিবর্তিত পরিবেশে বেঁচে থাকতে সক্ষম এই ধরনের প্রজাতি বাইরে থেকে আসতে শুরু করে, অর্থাৎ ইনভেশন অফ নিউ স্পিসিস। 3টি ঘটনা ইউট্রফিকেশনের ফলে ঘটতে পারে। আরেকবার আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি। জলে বিষাক্ত পদার্থের পরিমাণ বৃদ্ধি, ইনক্রিজ ইন ওয়াটার টক্সিসিটি, জীববৈচিত্র্য কমে যাওয়া, ডিক্রিজ ইন বায়োডাইভার্সিটি, এবং বহিরাগত প্রজাতির আগমন বা ইনভেশন অফ নিউ স্পিসিস। আমরা কি দেখলাম? যেই মুহূর্তে জলে শৈবালের সংখ্যা বাড়তে থাকলো, তারা কি করে? উদ্ভিদ এবং প্রাণীজ জীবনের উপর তারা প্রভাব ফেলতে শুরু করে।
কি ধরনের প্রভাব পড়ে? অ্যালগাল ব্লুম হলে সেখান থেকে কতগুলো বিষ নির্গত হয়। দু ধরনের বিষ নির্গত হয়। এক ধরনের বিষ হলো নিউরোটক্সিন, আরেক ধরনের বিষ হলো হেপাটোটক্সিন, অর্থাৎ মস্তিষ্ক এবং যকৃতের উপর তারা প্রভাব ফেলতে পারে। এই ধরনের বিষ খাদ্য শৃঙ্খলের মধ্যে দিয়ে প্রবেশ করে সামুদ্রিক প্রাণীতে যখন জমা হয় এবং এই বিষের প্রভাবে মস্তিষ্ক এবং যকৃতের কার্য নষ্ট হলে বহু সামুদ্রিক প্রাণীর মৃত্যু ঘটে। এছাড়া এই বিষাক্ত শৈবালের দেহ থেকে যে সমস্ত পদার্থ নির্গত হয় সেগুলো যদি মানবদেহে প্রবেশ করে তাহলে মানবদেহেও নানা ঘটনা ঘটতে পারে। নিউরোটক্সিসিটি হতে পারে, প্যারালিসিস হতে পারে, ডায়রিয়া হতে পারে এবং শেলফিশ পয়জনিং হতে পারে। নিউরোটক্সিক, প্যারালাইটিক অ্যান্ড ডায়ারেটিক শেলফিশ পয়জনিং একটি অত্যন্ত মানুষের পক্ষে বিপজ্জনক ঘটনা। এই অবস্থায় ফাইটোপ্ল্যাঙ্কটনের সংখ্যা যখন ক্রমাগত বাড়ছে, এই ফাইটোপ্ল্যাঙ্কটনগুলো বিষাক্ত এবং তাদের খাওয়া যায় না। এর ফলে কি হয়, জিলেটিনাস জুপ্ল্যাঙ্কটন তাদের সংখ্যা বেড়ে যায় এবং ইউট্রফিক এনভায়রনমেন্টে কি হয়, এপিপাইটিক এবং বেন্থিক অ্যালগির বায়োমাস অত্যধিক হারে বাড়তে থাকে। ফলে ম্যাক্রোফাইটিক যে স্পিসিসগুলো, প্রজাতিগুলো, তাদের সংখ্যার পরিবর্তন ঘটে, অর্থাৎ বায়োটিক কম্পোজিশন বদলে যায়। জলের ওপরে যদি শৈবালের একটি ঘন স্তর তৈরি হয় তাহলে জলের স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি কমে যায়, সূর্যের আলো কম প্রবেশ করে এবং অসহনীয় গন্ধ বা আনপ্লেজেন্ট অডার এবং বর্ণ সৃষ্টি হয়। এই ধরনের জলকে ট্রিটমেন্ট করেও আগের অবস্থায় ফিরিয়ে আনা খুব কষ্টকর হয়ে পড়ে। জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কমে যায়। জলের মধ্যে যে সমস্ত মাছ সাধারণ অবস্থায় বেঁচে থাকে তারা এই বিষের প্রভাব সহ্য করতে না পেরে মারা যায়। বিভিন্ন শেল ফিশ এবং হারভেস্টেবল ফিশ পপুলেশন এর সংখ্যা কমে যায়। ফলে জলের উপর যাদের জীবিকা নির্ভর করে তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হন। অর্থাৎ ইউট্রফিকেশন একটি সামাজিক বিপর্যয় ডেকে নিয়ে আসতে পারে। আমরা পরবর্তী স্লাইডে এই ইউট্রফিকেশনের ঘটনাটিকে আমরা দেখে এবং বুঝে নেওয়ার চেষ্টা করি। তাহলে ইউট্রফিকেশন মানে আমরা কি শিখেছি? জলে প্রচুর পরিমাণে কৃষিক্ষেত্র থেকে পুষ্টিজাত পদার্থ মিশে গিয়ে জলের পুষ্টিমাত্রা বাড়িয়ে তোলা, অর্থাৎ এনরিচমেন্ট অফ ওয়াটার, ফলে শৈবালের সংখ্যা বেড়ে যাওয়া, অ্যালগাল ব্লুম, এবং তার ফলস্বরূপ ইকোলজিক্যাল ইমব্যালেন্স বা বাস্তুতান্ত্রিক ভারসাম্য নষ্ট হওয়া। আমরা ছবিতে দেখাচ্ছি যে অ্যাবান্ডান্স অফ নিউট্রিয়েন্টস কজিং অ্যালগাল ব্লুম। সেই নিউট্রিয়েন্ট কী কী? নাইট্রোজেন এবং ফসফরাস। কোথার থেকে আসছে? ওয়েস্ট অ্যান্ড ফার্টিলাইজার রান অফ, এবং তারা চুঁয়ে চুঁয়ে এসে জলাশয়ে মিশছে। জলাশয়ে শৈবালের সংখ্যা বেড়ে গেল, সূর্যের আলো ঢোকা বন্ধ হয়ে গেল, অ্যালগি ব্লক সানলাইট। তার ফলে কি হলো? যে সমস্ত জলজ জীব আছে তারা অক্সিজেনের ঘাটতি পেয়ে তাদের সাফোকেশন শুরু হলো, তারা মারা গেল এবং তাদের পচনশীল পদার্থকে ভেঙে ফেলার জন্য ব্যাকটেরিয়া আরও বেশি পরিমাণে অক্সিজেন জল থেকে টেনে নিল। ফলে জলে অক্সিজেনের ঘাটতি এমন জায়গায় পৌঁছলো যে সেই জল ব্যবহারের অযোগ্য হয়ে পড়ল। এরপর আমরা তৃতীয় দূষণের ক্ষেত্রে আসি। এটি হচ্ছে মাটি দূষণ। উৎস দূষণ তিনটি মনে রাখবে: বায়ু দূষণ, জল দূষণ এবং মাটি দূষণ। মাটি দূষণের প্রধান কারণ জীবাণু এবং কৃষিক্ষেত্রে ব্যবহৃত অভঙ্গুর কীটনাশক। তাহলে কৃষিক্ষেত্র থেকে দুটি সমস্যার সৃষ্টি হয়। কৃষিক্ষেত্রের কেমিক্যাল ফার্টিলাইজার রিচ ইন নাইট্রোজেন অ্যান্ড ফসফরাস, এটা যদি জলে মেশে তাহলে জল দূষণ হয়। আর কৃষিক্ষেত্র থেকে নির্গত নন বায়োডিগ্রেডেবল ইনসেকটিসাইড বা অভঙ্গুর কীটনাশক, আগাছানাশক যদি মাটিতে মেশে তাহলে মাটি দূষিত হয়। তাহলে মাটি দূষণ হলে কি হতে পারে? বিভিন্ন রোগ, জীবাণু যারা মাটির সঙ্গে স্পর্শ করলে কিংবা প্রশ্বাসের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে
তারা নানা রোগ সৃষ্টি করে। মাটিতে মিশে থাকা মলমূত্রের সংস্পর্শে গোলকৃমি, ফিতাকৃমির ডিম যদি মানুষের শরীরে প্রবেশ করে তাহলে কৃমিঘটিত রোগ হতে পারে। মাটি দূষণের ফলে অন্যতম যে রোগটি হয় সেটি হলো লেপ্টোস্পাইরোসিস। আমরা জল দূষণের সঙ্গে সম্পর্কিত একটি বৃহৎ ইকোলজিক্যাল ডিভাস্টেশনের কথা জেনেছি, সেটি হলো ইউট্রফিকেশন। তেমনি মাটি দূষণের সঙ্গে সংশ্লিষ্ট আরেকটি ইকোলজিক্যাল ক্রাইসিসের কথা আমরা জানব, সেটি হলো বায়োম্যাগনিফিকেশন বা জীব বিবর্ধন। বিষয়টি কি? আমরা ফসলের যে ক্ষতিকারক পোকা, পেস্ট, তাদের মারার জন্য পেস্টিসাইড ব্যবহার করি। এরকম একটি অন্যতম পেস্টিসাইড হলো ডিডিটি বা বিএইচসি। এরা অভঙ্গুর, অর্থাৎ এদের ভাঙার জন্য যে উৎসেচকের প্রয়োজন হয় তা সাধারণত জীবদেহে থাকে না। আর এই ধরনের কীটনাশকগুলোর আরেকটি বৈশিষ্ট্য হলো এরা ফ্যাট বা লিপিডে দ্রাব্য, অর্থাৎ পুষ্টিস্তরের যত আমরা ওপরের দিকে যাব, যত বৃহৎ আকৃতির প্রাণী পাব, তাদের দেহে লিপিডের পরিমাণ বেশি। এই লিপিডের মধ্যে এই কীটনাশকগুলো যদি দ্রবীভূত হয় তাহলে তাদের ক্ষতি করার ক্ষমতা ক্রমশ বাড়তে থাকে, অর্থাৎ ম্যাগনিফাইড হয়। তাহলে বায়োলজিক্যাল অর্গানিজমের মধ্যে ঢোকার পর অভঙ্গুর কীটনাশকের ক্ষতিকারক ক্ষমতা যদি ক্রমশ এক পুষ্টিস্তর থেকে অন্য পুষ্টিস্তরে প্রবেশ করার পর বাড়তে থাকে, তখন এই সমস্যাকে বলে বায়োম্যাগনিফিকেশন। এর ফলে ক্যান্সার, ভ্রূণের জন্মগত ত্রুটি, প্রসূতির মৃত্যু, অস্থিমজ্জার সমস্যা, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, বন্ধ্যাত্ব, হরমোন ক্ষরণের মাত্রার অস্বাভাবিক পরিবর্তন ইত্যাদি ঘটনা ঘটতে পারে। অর্থাৎ ইউট্রফিকেশন যেমন জীবিকা নির্বাহের ক্ষেত্রে একটি বড় প্রশ্নবোধক চিহ্ন তৈরি করে, তেমনি মানব সভ্যতা বা জীববৈচিত্র্য টিকে থাকার ক্ষেত্রে আগামী দিনে বায়োম্যাগনিফিকেশন একটি বৃহৎ প্রশ্নচিহ্নের সামনে আমাদের এনে দিয়েছে। যে আগামী দিনের প্রজনন প্রক্রিয়া, সুস্থ সন্তানের জন্মদান প্রক্রিয়া এবং অস্থিমজ্জার ত্রুটির কারণে, ক্যান্সারের কারণে বহু মানুষের মৃত্যু বা বহু জীবের মৃত্যু খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জালকে একটি বিপর্যয়ের মুখে ঠেলে দিতে পারে। শক্তি প্রবাহ বিপর্যস্ত হতে পারে, জৈব ভূরাসায়নিক চক্র বিপর্যস্ত হতে পারে এবং ইকোলজিক্যাল পিরামিড পুরোপুরি ভেঙে পড়তে পারে। আমরা বায়োম্যাগনিফিকেশন যে তিনটি ক্ষেত্রে হয়, সেই তিনটি প্রধান উদাহরণ নিয়ে এবার আমরা আলোচনা করব। এক হচ্ছে মাছের দেহে মার্কারি জমা হওয়া এবং এই মার্কারি একটি পুষ্টিস্তর থেকে আরেকটি পুষ্টিস্তরে যাওয়া, ডিডিটি নামক কীটনাশক জীবদেহে জমা হওয়া এবং খাদ্য শৃঙ্খলের মাধ্যমে তা এক পুষ্টিস্তর থেকে অন্য পুষ্টিস্তরে যাওয়া, এবং প্লাস্টিক যার মধ্যে পিওপি নামক যৌগ থাকে, অর্থাৎ পারসিস্টেন্ট অর্গানিক পলিউটেন্ট, এগুলো যখন মাছ খায় এবং সেই মাছকে যখন পোলার বিয়ার খায় তখন তার দেহে প্রবেশ করে। অর্থাৎ শুধুমাত্র যে কীটনাশকের বায়োম্যাগনিফিকেশন হয় তা নয়, ভারী ধাতু এবং প্লাস্টিকেরও বায়োম্যাগনিফিকেশন হতে পারে। সুতরাং বাস্তুতন্ত্রের পক্ষে বিপজ্জনক তিনটি বায়োম্যাগনিফিকেশনকারী বস্তু হল ভারী ধাতু, উদাহরণ মার্কারি, অভঙ্গুর কীটনাশক ডিডিটি এবং প্লাস্টিক। আমরা এবার ছবির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব বায়োম্যাগনিফিকেশনের যে ঘটনা আমরা পড়লাম, যে এক পুষ্টিস্তর থেকে অন্য পুষ্টিস্তরে গেলে কিভাবে ক্ষতিকারক কীটনাশকের মাত্রা ক্রমাগত বাড়ে। দেখো ছবিটিতে দেখানো হয়েছে ডিডিটি যখন জলে রয়েছে তার মাত্রা 0.000003 ppm থেকে 0.003 ppm। এটি যখন ফাইটোপ্ল্যাঙ্কটন থেকে জুপ্ল্যাঙ্কটনের দেহে প্রবেশ করলো, দেখো তার মাত্রা হয়ে গেল 0.04 ppm। এটি যখন ছোট মাছের দেহে প্রবেশ করলো 0.5 ppm। আর এই মাছকে যখন শিকারী পাখি খেলো তখন তার দেহে প্রবেশের পর এটি গিয়ে দাঁড়ালো
25 ppm এ, অর্থাৎ 0.003 ppm থেকে এটি ম্যাগনিফাইড হয়ে 25 ppm এ পৌঁছলো। আমরা এক্ষেত্রে দেখানোর চেষ্টা করেছি আরেকটি উদাহরণ দিয়ে। দেখো শৈবাল বা অ্যালগি, সেখানে ক্ষতিকারক কীটনাশকের মাত্রা 0.04 ppm, জুপ্ল্যাঙ্কটনের দেহে 0.23 ppm, 2.07 ppm ছোট মাছের ক্ষেত্রে, বড় মাছের ক্ষেত্রে 7.36 ppm এবং মানুষের দেহে প্রবেশ করার পর এর মাত্রা দাঁড়ালো 13.55 ppm, অর্থাৎ 0.04 ppm থেকে বায়োম্যাগনিফিকেশন হতে হতে সেটি 13.55 ppm এ গিয়ে পৌঁছলো। তাহলে ভাবতে পারছো যে পাশে যে খাদ্য পিরামিডটি আমরা দেখিয়েছি, যে যত ওপরের দিকে আমরা উঠব তত ট্রফিক লেভেলে হাইয়েস্ট অ্যামাউন্ট অফ টক্সিনের অ্যাকুমুলেশন হবে এবং ম্যাগনিফিকেশন হবে। বায়োম্যাগনিফিকেশনের আরেকটি দেখো খুব সুন্দর উদাহরণ, ফাইটোপ্ল্যাঙ্কটনকে জুপ্ল্যাঙ্কটন খাচ্ছে, জুপ্ল্যাঙ্কটনকে ছোট মাছ খাচ্ছে, তাকে বড় মাছ খাচ্ছে এবং তাকে সামুদ্রিক পাখি খাচ্ছে। এই হচ্ছে একটি খাদ্য শৃঙ্খল। ফাইটোপ্ল্যাঙ্কটনের দেহে কীটনাশকের মাত্রা 0.025 ppm, জুপ্ল্যাঙ্কটনে গিয়ে 0.123 ppm, স্মেল্ট জাতীয় মাছের ক্ষেত্রে 1.04 ppm, ট্রাউটে যাওয়ার পর 4.83 ppm এবং হেরিং জাতীয় পাখিদের দেহে প্রবেশ করার পর সেটি প্রায় 124 ppm এ গিয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ খাদ্য শৃঙ্খলের মাধ্যমে আমরা যত ওপরের পুষ্টিস্তরে যাব, বায়োম্যাগনিফিকেশনের মাত্রা ততই বাড়তে থাকবে। আমরা আরও একটি উদাহরণ দেখি। দেখো এখানেও ফাইটোপ্ল্যাঙ্কটন কলকারখানা থেকে নির্গত পিসিবি সেটি অ্যাবজর্ব করেছে, পলিক্লোরিনেটেড বাইফিনাইল, সেখান থেকে জুপ্ল্যাঙ্কটন খেয়েছে, জুপ্ল্যাঙ্কটনের দেহে তা প্রবেশ করেছে, সেখান থেকে ছোট মাছের দেহ হয়ে হেরিং জাতীয় মাছের দেহে প্রবেশ করেছে, সেখান থেকে স্যামন জাতীয় মাছের দেহে প্রবেশ করেছে, তারপর অর্কা হোয়েলস বা লার্জ ম্যামালস যারা স্যামন মাছকে খাদ্যরূপে গ্রহণ করে, দেখো তাদের দেহে বায়োম্যাগনিফিকেশনের মাত্রা কতটা বেড়ে গেছে। সুতরাং বায়োম্যাগনিফিকেশন মাটি দূষণ সম্পর্কিত একটি অন্যতম বিষয়, কারণ এই মাটি ধুয়ে যখন এটি জলে প্রবেশ করে তখন মাটি দূষণ এবং জল দূষণ একই সঙ্গে যুক্ত হয়ে যায়, অর্থাৎ এর লোডটা অনেকটা বেড়ে যায়। আমরা আরেকটি উদাহরণ দিয়ে দেখানোর চেষ্টা করেছি বায়োম্যাগনিফিকেশন। দেখো ফাইটোপ্ল্যাঙ্কটন, জলের যে সবুজ কণা, তার দেহে কীটনাশকের মাত্রা 1.56 ppm, জুপ্ল্যাঙ্কটন যখন তাদের খাদ্যরূপে গ্রহণ করলো এটি হয়ে গেল 2.85 ppm, তার থেকে হেরিং মাছে যাওয়ার পর 6 থেকে 45 ppm। এটিকে যখন অ্যালব্যাট্রস পাখি খায় তখন তার দেহে দেখো মাত্রাটি কোথায় পৌঁছে গেছে, 3200 থেকে 3560 ppm, এবং স্তন্যপায়ীরা যখন তাকে খায় যার দেহে ফ্যাটের পরিমাণ আরও বেশি, পরপয়েস, সেখানে 11400 থেকে 17300 ppm। বায়োম্যাগনিফিকেশন তাহলে একটি অত্যন্ত আমাদের পক্ষে বিপজ্জনক ঘটনা। কেন? যে খাদ্য শৃঙ্খলে যত বড় প্রাণীর দেহে এটি প্রবেশ করবে সেই প্রাণীর দেহে এটিকে হজম করার জন্য কোনো কি নেই, ব্যবস্থা নেই, এটিকে ভেঙে ফেলার জন্য উৎসেচক নেই, এটিকে বৃক্কের মাধ্যমে, মূত্রের মাধ্যমে শরীর থেকে বের করে দেওয়ার কোনো ব্যবস্থা নেই। কিন্তু কি আছে? অত্যধিক ফ্যাট আছে, এবং এই ফ্যাটের মধ্যে যত এই কীটনাশক দ্রবীভূত হবে তত এর ক্ষতিকারক ক্ষমতা বাড়তে থাকবে। তাহলে বায়োম্যাগনিফিকেশনের তিনটে কারণ হলো এর স্থায়িত্ব বা পারসিস্টেন্ট, ফুড চেইন এনার্জেটিক্স, অর্থাৎ যত উপরের দিকে যাবে তার ঘনত্ব তত বাড়তে থাকবে, এবং জীবদেহে প্রবেশ করার পর এটিকে ভেঙে ফেলা বা রেচনের হার অত্যন্ত কম, লো রেট অফ ইন্টারনাল ডিগ্রেডেশন অর এক্সক্রিশন।
এরপর আমরা চতুর্থ দূষণে আসব। আমাদের যে কোনো অনুষ্ঠান বাড়িতে বা যে কোনো আনন্দদায়ক কাজে আমরা কি করি, অনুষ্ঠানের মাধুর্যকে নষ্ট করার জন্য আমরা বিভিন্ন ধরনের যন্ত্র ব্যবহার করি, যা থেকে এত উচ্চমাত্রার শব্দ তৈরি হয় যা আমাদের শরীরের উপর নানা প্রভাব ফেলে। শুধু মানুষের উপর প্রভাব নয়, প্রাণীদের উপরও এটি নানা প্রভাব ফেলে। এখন এই শব্দ দূষণের প্রধান দুটি উৎস হলো যানবাহন এবং শিল্প। যানবাহন বলতে বাস, লরি, ট্রেন, এরোপ্লেন, যা থেকে সহনসীমার ঊর্ধ্বমাত্রার শব্দ তৈরি হয় এবং বিভিন্ন শিল্প কারখানায় ব্যবহৃত যন্ত্রের শব্দ তৈরি হয়। মানুষের উপর শব্দ দূষণের কী প্রভাব পড়ে? উচ্চ ডেসিবেলের শব্দ যদি মানুষের শরীরে প্রবেশ করতে থাকে, তাহলে মানুষ আস্তে আস্তে কানে কম শুনতে শুরু করে এবং একসময় আংশিক বা সম্পূর্ণ বধিরতা দেখা যায়। হৃদস্পন্দন মাত্রা বৃদ্ধি পায়, রক্তচাপ বেড়ে যায়, মাথা ধরে, গা বমি বমি ভাব করে, রাতে ঘুম আসে না, খিদে কমে যায়, অল্পেতেই মানুষ মেজাজ হারায় এবং কর্কশভাবে কথা বলার অভ্যাস তৈরি করে। আর প্রাণীদের উপর শব্দ দূষণের কী প্রভাব পড়ে? প্রাণীদের প্রজনন এবং বংশবিস্তার প্রক্রিয়া ব্যাহত হয়। পরিযায়ী পাখিরা তাদের বাসস্থান নির্বাচন করতে দিকভুল করে এবং তাদের আচরণগত পরিবর্তন ঘটে। এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি যে এই শব্দ দূষণের ফলে ফিজিক্যাল যে চেঞ্জ হয়, রেসপিরেটরি অ্যাজিটেশন, রেসিং পালস, হাই ব্লাড প্রেশার, হেডেক এবং খুব উচ্চ শব্দের ক্ষেত্রে গ্যাস্ট্রাইটিস, কোলাইটিস এবং হার্ট অ্যাটাকের মতো ঘটনা ঘটতে পারে। মনস্তাত্ত্বিক কী পরিবর্তন ঘটে? স্ট্রেস, ফ্যাটিগ, ডিপ্রেশন, অ্যাংজাইটি এবং হিস্টেরিয়া মানুষ এবং প্রাণী উভয়ের ক্ষেত্রেই। স্লিপ এবং বিহেভিয়ারাল ডিসঅর্ডার কি দেখা যায়? লাউড নয়েজ থেকে আমাদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ার এবং ইরিটেবিলিটি অর্থাৎ কোনো কিছু সহ্য না করার ক্ষমতা জন্ম হয়। মেমোরি এবং কনসেন্ট্রেশন অর্থাৎ স্মৃতি এবং কোনো বিষয়ে মনোসংযোগ করার দক্ষতার ওপরও শব্দ দূষণ প্রভাব ফেলে। আমরা কি দেখেছি যে শব্দ দূষিত অঞ্চলে যারা বাস করে তাদের মেমোরি কম, তাদের পড়াশুনো করতে বা যে কোনো জিনিস স্টাডি করতে কষ্ট হয় এবং আমাদের কান যদি 16 ঘন্টার ওপর তাদের শব্দ না শোনার কথা, অর্থাৎ রেস্টে থাকার কথা, এবং তাদের যদি এই 100 ডেসিবেলের ওপর শব্দ 2 ঘন্টা ধরে যদি তারা শোনে, তাহলে তাদের এই স্মৃতিশক্তি এবং মনোসংযোগ ক্ষমতা দারুণভাবে বিপর্যস্ত হতে পারে। এরপর আমরা আমাদের দ্বিতীয় আলোচনার ক্ষেত্রে আসি। দ্বিতীয় আলোচনার ক্ষেত্র হচ্ছে মানব জনসংখ্যার ক্রমবর্ধমান বিকাশ। তাহলে মানুষের জনসংখ্যা আজকে যেখানে এসে পৌঁছেছে, এই জনসংখ্যার ধারণ ক্ষমতা পরিবেশের নেই। অর্থাৎ মানুষ যে সম্পদ 1 বছর ধরে ব্যবহার করার কথা, দেখা যাচ্ছে বছরের 6 মাস, 7 মাস বা 8 মাসের মধ্যে মানুষ তা ব্যবহার করে ফেলছে। এটাকে বলা হয় ওভারশুটিং। ফলে ওভারশুটিং ডে, যেটা নভেম্বর ডিসেম্বরে আসার কথা, সেটি জুলাই বা আগস্ট মাসে চলে আসছে। অতিরিক্ত ব্যবহার করার ফলে পরিবেশের সম্পদ মানুষের কি হচ্ছে? ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট, অর্থাৎ ইকোলজিক্যাল রিসোর্স ব্যবহার যতটা করার কথা মানুষ তার থেকে অনেক বেশি ব্যবহার করছে। সুতরাং আজকের পৃথিবীতে যত মানুষ আছে, সেই মানুষ যদি সব সম্পদ একইভাবে ব্যবহার করতে শুরু করে, তাহলে ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট এতটাই বেড়ে যেতে পারে যে একটা পৃথিবী নয়, এরকম 2-3টে পৃথিবী আজকের জনসংখ্যাকে সাপোর্ট করার জন্য আগামী দিনে প্রয়োজন হতে পারে। এবার আমরা জেনে নেওয়ার চেষ্টা করি যে এই ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে কি কি সমস্যা হয়। প্রথম সমস্যা হচ্ছে প্রাকৃতিক সম্পদের অতিব্যবহার এবং হ্রাস। আমরা চিরচারিত যে শক্তিগুলোর কথা জানি, জীবাশ্ম জ্বালানি, কয়লা,
পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস তার পরিমাণ ক্রমশ কমছে। ধরা হচ্ছে যে আগামী 43 বছরের মধ্যে প্রাকৃতিক গ্যাস, 60 থেকে 80 বছরের মধ্যে পেট্রোলিয়াম এবং আগামী 114 বছরের মধ্যে কয়লার পরিমাণ সম্পূর্ণভাবে নিঃশেষ হয়ে যেতে পারে এই ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে। ক্রমবর্ধমান জনসংখ্যার বাসস্থান তৈরির জন্য এবং খাদ্য সরবরাহ করার জন্য আমরা লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে যে অরণ্য তৈরি হয়েছে সে অরণ্য ধ্বংস করে ফেলছি প্রতিনিয়ত। এর ফলে কি হচ্ছে, অরণ্যকে কেন্দ্র করে যে বাস্তুতন্ত্র গড়ে ওঠে, জলজ বাস্তুতন্ত্র এবং স্থলজ বাস্তুতন্ত্র, তার ক্রমশ ক্ষয় হচ্ছে। অরণ্য কেটে যেমন আমরা কৃষি জমি তৈরি করেছি, আবার কৃষি জমিতে আমরা নির্মাণ কার্য চালাচ্ছি, ফলে কৃষি জমির পরিমাণও ক্রমশ হ্রাস পাচ্ছে। কৃষি জমি হ্রাস পাওয়া মানে খাদ্য সংকট হওয়ার সম্ভাবনা। আমরা ভূপৃষ্ঠীয় জল এই ক্রমবর্ধমান জনসমষ্টির মলমূত্র এবং অন্যান্য বর্জ্য পদার্থ মেশার ফলে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। ফলে ভৌম জল আমরা ক্রমশ উত্তোলন করতে শুরু করেছি। এর ফলে একদিন পৃথিবীতে মিষ্টি জলের অভাব হতে পারে। মানুষ তার বিভিন্ন কার্যাবলীর ফলে যে সকল দূষক পদার্থ, বিভিন্ন গ্যাস, কণা, রাসায়নিক সার, কীটনাশক, এগুলো ক্রমাগত বায়ু এবং জলে নিক্ষেপ করার ফলে বায়ু এবং জল দূষিত হচ্ছে। তার জন্য আমরা ইউট্রফিকেশন এবং বায়োম্যাগনিফিকেশন এবং নানা সংক্রামক ব্যাধির কথা আমরা জেনেছি। মানুষের কাজের ফলে যে গ্রিনহাউস গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন, ওজোন ও জলীয় বাষ্প, যা ক্রমশ বায়ুমণ্ডলে মিশছে, ফলে বায়ুমণ্ডলের কিন্তু কম্পোজিশন পরিবর্তন হয়ে যাচ্ছে এবং এর ফলে কি হচ্ছে, বিশ্ব উষ্ণায়নের মতো ঘটনা ঘটছে, যার ফলে বহু প্রজাতি আজকে বিলুপ্তির সম্মুখীন হচ্ছে, যেমন পোলার বিয়ার, মৌমাছি, প্রজাপতি। খাদ্য শৃঙ্খল কোনো কোনো জায়গায় সম্পূর্ণরূপে ভেঙে পড়ছে এবং শক্তি প্রবাহ ভীষণভাবে বিঘ্নিত হচ্ছে। আমাদের প্রকৃতির বৃক্ক যাকে বলা হয়, নেচারস কিডনি, জলাভূমি, যা এই বিষাক্ত দূষিত পদার্থকে পুনরায় কি করে, ফিল্টার করে মিষ্টি জল তৈরি করে জলকে আবার ব্যবহারযোগ্য করে, সেই জলাভূমিও এই ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে ক্রমশ সংকুচিত হচ্ছে। জলাভূমি যদি ধ্বংস হয় তাহলে মাটির নিচে ওয়াটার এনরিচমেন্ট বা ওয়াটার রিচার্জিং প্রক্রিয়া ব্যাহত হতে পারে, মাছ চাষ কমে যেতে পারে, বিভিন্ন ধরনের জীববৈচিত্র্য বিলুপ্তির পথে এগিয়ে যেতে পারে এবং বাস্তুতান্ত্রিক ভারসাম্য সম্পূর্ণরূপে ভেঙে পড়তে পারে। সর্বোপরি উপরোক্ত ওপরের যে 7টি প্রভাবের কথা আমরা পড়লাম, এই 7টি প্রভাব একত্রিত হয়ে আগামী দিনে আমাদের সামনে যে সমস্যাটি আনতে পারে সেটি হলো খাদ্য সংকট। অর্থাৎ ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য যে পরিমাণ খাদ্য উৎপাদন করা প্রয়োজন, কৃষি জমির হ্রাস ঘটলে সেই খাদ্য তৈরি করা যাবে না। অরণ্য ধ্বংস হলে অরণ্য থেকে যে খাদ্যগুলো পাওয়া যায় তা পাওয়া যাবে না। প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে খাদ্য তৈরির প্রক্রিয়া ব্যাহত হবে। বিশ্ব উষ্ণায়নের ফলে পরাগমিলন প্রক্রিয়া ব্যাহত হয়ে বহু শস্যের খাদ্য উৎপাদন ক্ষমতা বিঘ্নিত হতে পারে এবং জলাভূমি থেকে আমরা যে খাদ্যগুলো পাই সে জলাভূমি ধ্বংস হলে সেই খাদ্যের সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত এবং ভেঙে পড়তে পারে। অর্থাৎ ক্রমবর্ধমান জনসংখ্যা আমাদের কাছে 8টি সমস্যা আগামী দিনে ডেকে আনতে পারে। আরেকবার তোমরা দেখে নেওয়ার চেষ্টা করো স্ক্রিনে। প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহার এবং হ্রাস, অরণ্য ধ্বংস, বাস্তুতন্ত্রের ক্ষয়, কৃষি জমির পরিমাণ হ্রাস, মিষ্টি জলের অভাব, বায়ু এবং জল দূষণ, বায়ুমণ্ডলের পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়ন, জলাভূমি ধ্বংস ও খাদ্য সংকট। আমরা এরপর আসব আমাদের মানুষের 3টি রোগ আলোচনার জন্য। এই 3টি রোগের কারণ কিন্তু আমরা এতক্ষণ জানিয়ে আলোচনা করলাম, সেই পরিবেশ দূষণ। কিছু মানুষের ব্যক্তিগত জীবন পরিচর্যা বা লাইফস্টাইলের জন্যও এই ধরনের রোগ হতে পারে, আবার বংশগত কারণেও
এই সকল রোগ হতে পারে, কিন্তু সবগুলোকে ছাপিয়ে গেছে পরিবেশগত কারণ বা এনভায়রনমেন্টাল কজেস। এই তিনটি রোগ হলো অ্যাজমা বা হাঁপানি, ব্রঙ্কাইটিস এবং ক্যান্সার। হাঁপানি বা অ্যাজমার কারণ কি হতে পারে? প্রাণীর মল, উদ্ভিদের পরাগরেণু, ধুলো ও ছত্রাকের রেণু এবং মনুষ্য সৃষ্ট বিভিন্ন রাসায়নিক বস্তু এবং গ্যাস যা আমাদের দেহে প্রবেশ করলে এই অ্যাজমা সৃষ্টি করে। আক্রান্ত রোগীর কি উপসর্গ দেখা যায়? দম বন্ধ হয়ে যাওয়ার অনুভূতি হয়, কাশি হয় ক্রমাগত, শোঁ শব্দ, বুকে চাপের অনুভূতি, কাশির সঙ্গে শ্লেষ্মা বেরিয়ে আসে, ব্রঙ্কিওলের প্রাচীরে যে অনৈচ্ছিক পেশির সংকোচন হয় তার ফলে শ্বাস নেওয়া কষ্টকর হয়ে পড়ে। আমরা যখন স্বাভাবিকভাবে শ্বাস নেই তখন কি হয়? আমাদের শ্বাসনালীকে ঘিরে যে অনৈচ্ছিক পেশি থাকে সেটি রিল্যাক্সড হয়, ফলে শ্বাসনালীর ব্যাস বেড়ে যায় এবং বাতাস খুব সহজেই সেখানে প্রবেশ করতে পারে। কিন্তু যখন অ্যাজমার অ্যাটাক হয়, দেখো কি ঘটনা হয়। ব্রঙ্কোস্প্যাজম অর্থাৎ শ্বাসনালীর কি হতে থাকে? ক্রমাগত দ্রুত সংকুচিত হতে থাকে। ফলে শ্বাসনালী যখন সংকুচিত হয় বুকের মধ্যে একটি কষ্টকর অনুভূতি হয় এবং শ্বাসনালীর ব্যাস কমে যাওয়ায় বাতাস ঠিকমতো চলাচল করতে পারে না। বাতাস যখন ঠিকমতো চলাচল করতে পারে না, শ্বাসনালীকে ঘিরে কি হয়? শ্বাসনালীকে ঘিরে ইনফ্ল্যামেশন বা প্রদাহ হয়, শ্বাসনালী ফুলে ওঠে, শ্বাসনালীর কতগুলো জায়গা লাল হয়ে যায় এবং গরম হয়ে যায়। লাল হয়ে যাওয়া, ফুলে ওঠা এবং গরম হয়ে যাওয়াকে একসঙ্গে বলা হয় ইনফ্ল্যামেশন। এবং এই ইনফ্ল্যামেশন হলে কি হয়? আমাদের শ্বাসনালীকে গায়ে থাকা শ্লেষ্মা উৎপন্নকারী কোষ থেকে প্রচুর পরিমাণে শ্লেষ্মা বা মিউকাস নির্গত হয়। এটি কিন্তু শ্বাসনালীর পথকে পুরোপুরি বন্ধ বা আটকে দিতে পারে। অর্থাৎ অ্যাজমা কারোর অ্যাটাক হলে তিনটি ঘটনা ঘটে। প্রথম হচ্ছে ব্রঙ্কোস্প্যাজম, শ্বাসনালীর ক্রমসংকোচন বেড়ে যাওয়া, ফলে শ্বাসনালীর ব্যাস ছোট হয়ে আসা। শ্বাসনালীর ব্যাস ছোট হয়ে এলে কি হয়? প্রদাহ বা ইনফ্ল্যামেশন হয় এবং ইনফ্ল্যামেশন হলে প্রচুর পরিমাণে শ্বাসনালীর গা থেকে মিউকাস প্রোডাকশন বা শ্লেষ্মা উৎপাদন হতে পারে। এই তিনটি সিমটম যদি দেখা যায় আমাদের তৎক্ষণাৎ ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে, যাতে রোগীকে তৎক্ষণাৎ এই সমস্ত উপসর্গের থেকে মুক্তি দেওয়া যেতে পারে। কি করে বুঝব যে কোনো ব্যক্তি অ্যাজমায় আক্রান্ত হয়েছেন? আমরা যদি দেখি যে বুকটা ক্রমশ ছোট হয়ে আসছে, অর্থাৎ টাইটনেস অফ দ্য চেস্ট, এবং বুকে ব্যথা হচ্ছে বা চাপ অনুভব হচ্ছে, রাতের দিকে যদি ক্রমাগত কফ উৎপন্ন হয় এবং শোঁ শব্দ হয়, হুইজিং, এবং শর্টনেস অফ ব্রিথ যদি হয়, তাহলে আমাদের ধরতে হবে যে ওই ব্যক্তি অ্যাজমাতে আক্রান্ত হতে পারেন। আমরা ছবিতে দেখানোর চেষ্টা করেছি যে একটি প্রসারিত শ্বাসনালী কত সহজে, দেখো সেখানে বাতাস ঢুকছে, বাঁদিকে রয়েছে নর্মাল এয়ারওয়ে, আর ডান দিকে দেখো শ্বাসনালীর ব্যাস ক্রমশ কমছে, সেখানে প্রচুর পরিমাণে শ্লেষ্মা উৎপন্ন হয়েছে। টাইট অ্যান্ড স্মুথ মাসেল অর্থাৎ অনৈচ্ছিক পেশিগুলো শ্বাসনালীর ব্যাস ক্রমশ কমিয়ে দিচ্ছে এবং ফুসফুসের অ্যালভিওলাইতে যে বাতাস আটকা পড়ে গেছে সেই বাতাস আর কিন্তু বেরিয়ে আসতে পারছে না। অর্থাৎ বাঁদিকে নর্মাল এয়ারওয়ে এবং ডান দিকে অ্যাজমেটিক এয়ারওয়ে তৈরি হয়েছে। এরপর দ্বিতীয় রোগ হলো ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাইটিস হলো শ্বাসনালীর যে চলাচল পথ, যে পথে বায়ু থেকে গৃহীত অক্সিজেন আমাদের নাসিকা পথ হয়ে শ্বাসনালী হয়ে ফুসফুসে পৌঁছয়, সেই বায়ু চলাচল পথে প্রদাহ। তাহলে কোনো ব্যক্তি যদি ব্রঙ্কাইটিসে আক্রান্ত হন তাহলে তার অনবরত কাশি হয়, কফের সঙ্গে ঘন হলুদ বা সবুজ রঙের শ্লেষ্মা বেরিয়ে আসে, জ্বর আসে, শ্বাস নিতে কষ্ট হয়। ব্রঙ্কাইটিস দুটি কারণে হতে পারে, কোনো জীবাণু সংক্রমণ, ব্যাকটেরিয়ার আক্রমণে হতে পারে,
অথবা কোনো রাসায়নিক বস্তু বা ধোঁয়া যদি শ্বাসবায়ুর সঙ্গে ক্রমাগত শরীরে প্রবেশ করে। কাদের মধ্যে ব্রঙ্কাইটিস হওয়ার সম্ভাবনা বেশি? ঝালাই কর্মী, দমকল কর্মী এবং ধূমপায়ীদের মধ্যে। তাহলে আমরা কি জানলাম? যে ব্রঙ্কাইটিস হচ্ছে শ্বাসনালী পথের প্রদাহ, ইজ অ্যান ইনফ্ল্যামেশন অফ দ্য এয়ারওয়েজ লিডিং ইনটু ইয়োর লাংস। তাহলে এই শ্বাসনালী পথ হচ্ছে ট্রাকিয়া এবং ব্রঙ্কাই। এর গাত্র যদি ইরিটেটেড হয় তাহলে তারা ফুলে ওঠে, সোয়েল আপ হয় এবং মিউকাসে ভর্তি হয়ে যায়। তখন প্রচুর পরিমাণে কফ নির্গত হতে থাকে। এই কফ বেরোনো একদিন থেকে কয়েকদিন বা কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে থাকে। অর্থাৎ ব্রঙ্কাইটিসের প্রধান উপসর্গ যদি আমরা বলার চেষ্টা করি তাহলে বলবো যে কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত সবুজ বা হলুদ রঙের কফ নির্গমন। অ্যাকিউট ব্রঙ্কাইটিসের প্রধান কারণ হচ্ছে ভাইরাস। এছাড়া যারা ধূমপায়ী এবং অন্যান্য কলকারখানা থেকে নির্গত বিভিন্ন ইরিট্যান্ট যদি শ্বাসনালী পথে প্রবেশ করে তাহলে অ্যাকিউট এবং ক্রনিক ব্রঙ্কাইটিস হতে পারে। কাদের ব্রঙ্কাইটিস সবথেকে বেশি প্রভাবিত করে? যারা ধোঁয়া বেশি পরিমাণে গ্রহণ করেন, অর্থাৎ স্মোক যাদের মধ্যে ঢোকে, যাদের অ্যাজমা সিওপিডি আছে, যাদের জিআরডি আছে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ, যাদের অটো ইমিউন ডিসঅর্ডার আছে এবং যাদের চারিদিকে বায়ু দূষক যেমন ধোঁয়া বা রাসায়নিক পদার্থের ঘনত্ব বেশি, তারা এই ব্রঙ্কাইটিস রোগে বেশি পরিমাণে আক্রান্ত হতে পারেন। তাহলে ব্রঙ্কাইটিস হলে আমরা কি করে বুঝব? ব্রঙ্কাইটিস হলে এক ধরনের র্যাটলিং সাউন্ড বা হুইজিং সাউন্ড তৈরি হবে, ডিসপোনিয়া হবে অর্থাৎ শ্বাস নিতে কষ্ট হবে, শর্টনেস অফ ব্রিথ, জ্বর আসতে পারে এবং নাক দিয়ে জল পড়তে পারে বা রানি নোজ হতে পারে। প্রচুর পরিমাণে কফ তৈরি হবে, সারা দেহে ক্লান্তি বা ব্যথা অনুভব হবে, নাক দিয়ে জল পড়বে, বুকে চাপ অনুভূতি হবে, মাথা ব্যথা হবে এবং ঘুম আসতে কষ্ট হবে এবং গলায় ক্ষত বা সোর থ্রোট হতে পারে। আরেকবার আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি যে ব্রঙ্কাইটিসের সাধারণ উপসর্গ কি কি। রানি স্টাফি নোজ, অল্প থেকে অনেক বেশি পর্যন্ত জ্বর, প্রথমে লো গ্রেড ফিভার, বুকের মধ্যে কফ জমে যাওয়া, চেস্ট কনজেশন, হুইজিং বা হুইসলিং সাউন্ড, শোষ শব্দ শ্বাসের সময় এবং সবুজ বা হলুদ রঙের কফ, এ কাপ দ্যাট মে প্রডিউস ইয়েলো অর গ্রিন মিউকাস এবং শুয়ে থাকার বা ক্লান্তিকর অনুভূতি, ফিলিং রানডাউন অর টায়ার্ড। এবার আমরা তৃতীয় রোগে আসার চেষ্টা করি। শব্দটি শুনলেই আমাদের ভয় লাগে। রোগটি হলো ক্যান্সার। কি কি কারণে ক্যান্সার হতে পারে? কীটনাশক, আগাছানাশক, তেজস্ক্রিয় পদার্থ, সিগারেটের ধোঁয়া বা তামাক চেবানো, এই 5টি কারণে প্রধানত পরিবেশের সঙ্গে ক্যান্সারের সম্পর্ক রয়েছে। আমরা দেখে নেই যে বংশগতভাবে একজন ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত হতে পারেন, ইউভি তেজস্ক্রিয় রশ্মি থেকে ক্যান্সার হতে পারেন, নানান রাসায়নিক পদার্থ থেকে হতে পারে, কোষ বিভাজনে যদি কোনো সমস্যা হয় তাহলে হতে পারে, ধূমপান থেকে হতে পারে বা কোনো ভাইরাস দ্বারা আক্রান্ত হলেও তিনি ক্যান্সারে ভুগতে পারেন। ক্যান্সারের ক্ষেত্রে কি হয়? স্বাভাবিক যে কোষ বিভাজন, সেই কোষ বিভাজন হার অত্যধিক বেড়ে যায়, ফলে কোষের আকার ক্রমশ কমতে থাকে। কোষগুলোর মধ্যে যে অ্যাডহেশন থাকে সেই অ্যাডহেশনটা নষ্ট হয়, ফলে কোষগুলো যে পুঞ্জ তৈরি করে, কোষপুঞ্জ বা টিউমার, সেটি রক্তবাহের মাধ্যমে এক স্থান থেকে আরেক স্থানে ছড়িয়ে পড়ে। এটাকে আমরা বলি মেটাস্ট্যাসিস। টিউমার যদি এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়ে তখন তাকে বলা হয় ক্যান্সার। কত ধরনের ক্যান্সার হতে পারে? যদি আবরণী কলার ক্যান্সার হয় কার্সিনোমা, যদি যোগ কলার ক্যান্সার হয় বা পেশিকলার সার্কোমা এবং মায়েলোমা, যদি শ্বেতরক্তকণিকার ক্যান্সার হয় লিউকোমিয়া এবং লসিকা গ্রন্থিতে যদি ক্যান্সার হয় তাহলে লিম্ফোমা।
এছাড়া মিশ্র ধরনের ক্যান্সারও হতে পারে। পৃথিবীতে দেখো যে কত ধরনের ক্যান্সারে কত মানুষ ভুগছেন। প্রধান যে ক্যান্সারের ধরনগুলো আমাদের মধ্যে দেখা যায় সেটি হচ্ছে স্তনগ্রন্থির ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার বা লাং ক্যান্সার, প্রস্টেট গ্রন্থির ক্যান্সার বা প্রস্টেট ক্যান্সার, বৃহদন্ত্র এবং পায়ুর ক্যান্সার, কোলোরেক্টাল ক্যান্সার এবং রক্তের ক্যান্সার বা ব্লাড ক্যান্সার। আমরা এখানে পরিসংখ্যানগতভাবে দেখানোর চেষ্টা করেছি যে বিভিন্ন ক্যান্সারে কত মানুষ ভুগছেন। থ্যাংক ইউ।